পার্বত্য কাব্যের লাইভে আজ আমি উপস্থিত আছি তানিয়া ফরাজি। বন্ধুরা, আমার শব্দ ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। পার্বত্য কাব্যের লাইভে আজকে যারা শ্রদ্ধেয় কবিগণ আছেন আর অন্যান্য আমার যারা বন্ধুরা আছেন আর যারা মূলত এই লাইভটি দেখছেন তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজ পার্বত্য কাব্যের লাইভে উপস্থিত হয়েছি আবার আমি আমার আরো কিছু কবিতা নিয়ে। আশা করি বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আমি কবিতার ব্যাপারে লেখালেখির ব্যাপারে আমি বলেছিলাম আমার আগের লাইভে, আমার বাবা সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছিলেন আমার লেখালেখির ব্যাপারে। তিনি আজ পৃথিবীতে নেই। তার মতো করে আমাকে কখনো কেউ উৎসাহ দেয়নি। আর বর্তমান সময়ে আমার পরিবারের সবাই উৎসাহ দিচ্ছে। অনেক ব্যস্ততা, অনেক ধরনের ব্যস্ততার মধ্যে মানে লেখালেখির সময় কম পাচ্ছি, কিন্তু তারপর আমার পরিবার, আমার কিছু কিছু বন্ধু আছে, মানে সেটা কম হলেও এত বেশি উৎসাহ দেয়, লিখতে তখন খুব ভালো লাগে। আর আমাদের কবিতা লেখালেখি যারা করছেন, আমি সবসময় আমাদের মাঝে মাঝে আমাদের কাব্য গ্রুপের পার্বত্য কাব্য গ্রুপের ইয়াতে হয়, মিটিং হয়, তখন দেখা যায় আমরা মতামত প্রকাশ করি। হচ্ছে আমাদের কবিতার মধ্য দিয়ে যেন আমাদের সমাজের যেসব অন্যায় হচ্ছে, অমানবিক কাজ হচ্ছে, সেগুলো যেন মূলত আমরা প্রতিরোধ করতে পারি আমাদের লেখা দিয়ে, আমাদের জ্ঞানের বিকাশ, এগুলো আমরা যেন আমাদের কবিতার মধ্য দিয়ে প্রকাশ পায়। আমি বর্তমান সময়ে বাংলাদেশ এবং অন্যান্য অনেক দেশে একটা বিষয় খুব বেশি আমাদেরকে ব্যথিত করছে, আমাদের নারীদেরকে এবং অনেককে যারা মানবিক বোধ নিয়ে মূলত এই পৃথিবীতে আছেন বা মানবিক বোধের বিকাশ ঘটুক এটা যারা চায়, তাদের অনেকে আমরা মনে করি যে আমাদের নারীদের জীবনের মানবিক দিকগুলো ততটাই রক্ষিত হোক যতটা আমাদের পুরুষের জীবনের মানবিক দিকগুলো। তো সেক্ষেত্রে অনেক নারীরাও এই ব্যাপারে সংগ্রাম করেছেন, লিখছেন, তাদের মতামতগুলো প্রকাশ করছেন। রেজাউল ভাই লিখেছেন, স্বাগতম প্রিয় কবি, আপনার পার্বত্য কাব্য আমি আমার কবিতাতে। আপনাকে ধন্যবাদ রেজাউল ভাই। আখি খানম, সুস্বাগতম, ধন্যবাদ আপনাদেরকে। একটু নেট ঝামেলা, আমার এখানে তো নেট ঝামেলা দেখা যাচ্ছে না, কিন্তু সবকিছু ঠিক আছে, কি জন্য নেট ঝামেলা হচ্ছে বুঝতে পারছি না। আর আচ্ছা, আমরা অনেক নারীরা লিখছি, বলছি, প্রতিবাদ করছি এবং যেসব পুরুষরা আমাদের কে মানুষ মনে করছেন এবং নারীদেরকে মানুষের অধিকার দিতে চাচ্ছেন, তারাও সকলে মানে নারীদের অধিকারগুলো রক্ষিত হোক সেটা চাচ্ছে এবং নারীরা মানুষের মতো বেঁচে থাকুক সেটা চাচ্ছে। যেরকম অনেক নির্যাতিত হচ্ছে নারীরা, যৌতুকের জন্য নির্যাতিত হচ্ছে, তারপরে তার লেখাপড়া করতে দেওয়া হচ্ছে না। অনেক জায়গায় অনেক নারীরা লেখাপড়া করতে গেলে, বাইরে বের হলে বা ঘরে থাকলেও অনেক নারীদেরকে
তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, শারীরিক মানসিক। আমি সেগুলো নিয়ে আমিও লিখছি, বলছি। তবে হয়তো যথেষ্ট পরিমাণ আরো বলা সম্ভব, আরো বলবো ভবিষ্যতে, এরকম আশা করি। আমি নারীদেরকে নিয়েই একটি লেখা, একটি কবিতা, আমি এখন একটি গদ্য কবিতা আমি এখন পাঠ করছি। আপনারা যারা আমার সঙ্গে আছেন, আমার লাইভ দেখতে বসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, আমি এখন নারীদেরকে নিয়ে একটি লেখা আমার একটি গদ্য কবিতা পাঠ করছি। আধার ছাড়ো। আমার কবিতাটির নাম আধার ছাড়ো। আধারে বন্দী নারীদের আধারে থাকতে দাও, বলে অনেকে এমন, তা দিতাম নিশ্চয়ই, কিন্তু তাদের আধার ধীরে ধীরে কুৎসিত কালোয় ছেয়ে ফেলে পুনরায় আমাদের, যারা আমরা বহুজনের বহুকালের সাধনায় বিচরণ করি আলোতে। আধারের ওরা পুরুষের দাসী সাজে নিমেষে, ওদের চলনে দাসত্ব, বলনে দাসত্ব, মননে দাসত্ব, ওরা এক কৃষ্ণ গহ্বর। আমরা যারা ভেঙেছি শৃঙ্খলিত ভয়ের জীবন, আমরা যারা বুক ভরে নিঃশ্বাস নিই উদার আকাশ তলে, আমরা যারা পুরুষকে প্রভু ভাবি না, কেবল বন্ধু ভাবি, যারা আমরা নিজেদের মানুষ ভাবি, ওরা আধারের যাত্রীরা আমাদের ভাবে শত্রু। আমাদের বিরুদ্ধে ওরা সমাজের কান ভারী করে। ওরা পুরাতন গ্রন্থগুলোতে বর্ণিত নারী স্বাধীনতা বিরোধী কথাগুলো জোর করে আমাদের মুখস্থ করাতে আসে। ওরা পুরুষতান্ত্রিক চেতনায় মাতাল হয়ে আমাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় যৌতুক না পেলে, অথবা ধর্ষিত হতে সম্মতি না দিলে। ওরা আমাদের রূপ নির্ধারণ করে গায়ের রং দিয়ে। ওরা আমাদের যোগ্যতা, আত্মমর্যাদাশীলতা, ব্যক্তিত্ব দেখে ওরা হিংসার আগুনে জ্বলে মরে। আমাদের স্বাধীন বিকাশকে ভয়ানক নির্মমভাবে বাধাগ্রস্ত করে ওরা। আমরা যদি স্বাধীন মানুষ থাকতে চাই অনন্তকাল, তবে পরাধীনতার ঘুটঘুটে অন্ধকারে থাকা ওই নারীদেরও অত্যাচারে কাতরানোর অভ্যস্ততা ভুলে বের হওয়া জরুরি। তাই আমরা স্বাধীন আলোর যাত্রীরা আলোতে ডাকি ওদের, ব্যথায় নিঃশেষ হয়ে হয়ে। আলো দাও ওদের, আলোতে এসো, আলোতে এসো, আলোতে এসো আধারের নারীরা। শিমলি দি, আপনি লিখেছেন দুর্দান্ত লেখনী, দুর্দান্ত পাঠ। আপনাকে ধন্যবাদ শিমলি দি। আপনিও দেখছি আপনার লেখার মধ্যে নারীদেরকে নিয়ে অনেক কবিতা আছে। আপনার লাইভে আগামীতে শুনবো বলে সেটা আশা রাখি আপনার কাছ থেকে। সুনীল দাদা, আমাদের সভাপতি, পার্বত্য কাপের বাংলাদেশি সভাপতি, লিখেছেন বাহ দারুণ, তবে নেট খারাপ। আমার এখানে নেট ক্লিয়ার, ওখানে নেট খারাপ কেন হচ্ছে আজকে বুঝতে পারছি না। আগে তো সবসময় নেট ভালো ছিল, গতবার অনেক নেট। সেন রুয়াজ কবি সন্দীপ পাবনা। আমি এখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে আমি অনেক দিন ধরে কবিতা লিখতে চেয়েছি, কিন্তু এত বড় একজন মহান ব্যক্তিত্ববান মানুষকে নিয়ে মানে লিখতে গিয়ে মনে হয়েছে এত কথা আর এত সংগ্রাম ওনার, এত মহান, মানে আমি কোন ভাষায় ওনাকে কতটুকু ব্যক্ত করতে পারবো। সেজন্য আমার মানে আমি সবসময় লেখা হয়নি ওনাকে নিয়ে আমার। আমি একটি কবিতা লিখেছি ওনাকে নিয়ে, আমি সেই কবিতাটি পাঠ করছি। যিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার কবিতাটির নাম বঙ্গবন্ধু। শোষণের পৈশাচিক গতি রুখতে জনগণ সহ বিদ্রোহ করলে তুমুল, চেয়েছিলে বাংলার রন্ধ্রে রন্ধ্রে স্বাধীন পরিবর্তন আনতে আমূল। বিশ্ব চমকে ছিল তোমার ব্যাকুল ব্যথাতুর স্বাধীনতার ডাকের গর্জনে।
প্রিয়জন ধন জীবন ফুরালো তোমার কি কঠিন বিসর্জনে। আর কেউ আসেনি বাংলা কাঁপাতে এমন, যারে করব তুলনা। স্বাধীনতার জন্য পাগল জাতি যত আছে, তুমি তাদেরও প্রেরণা। তোমার জ্ঞান প্রজ্ঞা দিয়ে অত্যাচারীদের শোষণ করেছিলে ফিকে। মুক্তিকামীদের মুক্তির ঝাঁক এঁকে বললে, মুক্তি কোন দিকে। পাকিস্তানিদের হুমকি আর জেল জরিমানায় ডুবে পেলে কত তিরস্কার। অবশেষে ব্যথায় ডুবে স্বাধীন দেশ এক পেলে তুমি পুরস্কার। এক অদ্ভুত মুক্তির মন্ত্র দিয়ে জনগণকে জাগিয়েছিলে তুমি নেতা। ক্ষমতা লোভীরা ঈর্ষায় জ্বলে কেড়ে নিতে চাইল তোমার সীমাহীন শ্রেষ্ঠতা। জাতির কাণ্ডারি জাতিকে হতে দাওনি কখনো একটু নিরাশ। তোমার দেখানো দিকে ছুটেছিল সকলে, তোমাতে রেখে বিশ্বাস। যুগ যুগ সাধনায় মহান তোমার উত্থান, নয় মোটেও কাকতালীয়। নিরহংকার তুমি হলে বাঙালির অহংকার, তুমি চিরদিন অতুলনীয়। নিঃস্বার্থ চলার শিক্ষা তুমি দিয়ে গেলে, তোমার লোভহীন সংগ্রাম। বাঙালির মুক্তি চেয়ে যেন শতযুগ চললে, চাওনি কখনো বিরাম। তুমি ছিলে বাঙালির স্বপ্নের শান্তির দূত, ভয়হীন কুণ্ঠাহীন বীর। বাঙালির ডুবন্ত তরী ভাসিয়েছিলে আবার জলে, করেছিলে মুক্তি অধীর। স্বাধীন দেশটিকে শোষণহীন করে গড়তে নেমেছিলে পথে পুনরায়। ভাই বন্ধু বলে বুকে টেনে সকলকে ভরিয়েছিলে ভালোবাসায়। রাজনীতির কুটিল পথ সরল করতে কত দিলে তুমি মাসুল। বাংলায় মির্জাফরদের পদচারণা চিনতে করেছিলে মহাভুল। কোন আড়ালে লুকোলে জাতির পিতা তুমি, কখন এত ক্লান্ত হলে। পিশাচের দল মানুষ বানাতে না পেরে অভিমানে চলে গেলে। আমরা পিতা আছি স্বাধীন দেশে বেঁচে, কি কঠিন এই বাঁচা। অকালে তুমি বিহীন বিধ্বস্ত বাংলার ছবি, কি কঠিন ব্যথার খাঁচা। শিমলিদি লিখেছেন সাধু সাধু সাধু। শিমলিদি অনেক ধন্যবাদ, আপনি আছেন আজকে আমার এখানে, আমাদের দেখছেন। চমৎকার আবৃত্তি তোফাজ্জল হোসেন ভাই বলছেন, আপনাকে ধন্যবাদ। আমজাদ হোসেন ভাই বলছেন দারুণ দারুণ লেখা, কবি সুন্দর আবৃত্তি। ধন্যবাদ আমজাদ ভাই আপনাকে। আপনার লাইভ দেখেছিলাম, আমার তখন খুব ভালো লেগেছিল। আপনি অনেক সুন্দর গান গাইতে জানেন, অনেক সুন্দর সুন্দর কবিতা আছে আপনার। আমি আপনাকে আবার দেখবই আশা করছি। সুচিত্রা সেন চৌধুরী, দারুণ অনুষ্ঠান। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এখন লাইভ দেখছেন। আমি আরেকটি কবিতা পড়ছি, যে কবিতাটি আমি লিখেছি, এটা গদ্য কবিতা। রোকেয়া আক্তার, রেজা প্রিয় কবি, শিমলি প্রধান, গান শুনতে চাই এরপরে। শিমলি প্রধান, গান শুনতে চাই এরপরে। আমি আছি তো কবি। নিলয় দাদা আপনি আছেন, অনেক ভালো লাগছে। আপনি থাকবেন, সেটা তো আমাদের সবার কামনা, আমাদের সবার আশা। আপনি আমাদের সাথে শুধুমাত্র লাইভে নন, সারা জীবন পাঠক কাব্যের সাথে থাকবেন, আমাদের বিকাশের জন্য, আমাদের যারা সুপ্ত প্রতিভা তাদেরকে জাগিয়ে তোলার জন্য। বাহ, অনেক অনেক ভালো লাগছে। আপ্লুত হে কবি, অসাধারণ। মোহাম্মদুল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সুচিত্রা দি আপনাকে ধন্যবাদ দেখছেন সেজন্য। আমি এখন আরেকটি গদ্য কবিতা আমি পাঠ করছি, যে কবিতাটি আমার কাছে মনে হয় যে আমাদের সমাজটা পরিবর্তন হওয়া দরকার, অন্যরকম একটু হওয়া দরকার। যে নিয়মটা মানুষের জন্য, যে নিয়মগুলি খুবই মানবিক এবং আমাদের সবার সেটা বলা উচিত। একটা হীরক রাজার দেশে একটি সিনেমা আছে, এটা ছায়াছবি চলচ্চিত্র, আমি সেটি দেখেছিলাম। ওই ছবিটি দেখার সময় লাস্টে মানে শেষের দিকে দেখেছিলাম এরকম
যে সেখানে রাজা নিজে এসেও, মানে রাজা থাকেন খুব অত্যাচারী, পরে শেষের দিকে গিয়ে রাজাও বুঝতে পারেন যে আসলে তার রাজ্য শাসন ঠিক হচ্ছে না, তখন একটা মূর্তি, সেই রাজার যে মূর্তি জনগণ ভাঙতে থাকে, তখন রাজা নিজে এসে সেই মূর্তিটা ভাঙতে থাকে। তো আমার কবিতার মধ্যে আমি এরকম কিছু বোঝানোর চেষ্টা করেছি, যেটা যেটা হলো যে আমাদের সবাই আমরা একসময় বলতে পারি যে আমাদের ব্যবস্থাটা চেঞ্জ করা উচিত, পরিবর্তন করা উচিত এমন ভাবে যেখানে কোনো মানুষই নির্যাতিত না হয় বা কোনো মানবতা, মানবিক দিকগুলো যেন লঙ্ঘিত না হয়। নিশ্চয়ই গান হবে। হ্যাঁ শিমলিদি, নিশ্চয়ই গান হবে। আমি এই কবিতাটি পাঠ করার পরে একটি গান আমি গাইবো। মণি পাহাড়ি বলছেন আমরাও আছি। অনেক ধন্যবাদ কবি আপনাকে, অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে করছি। সুচিত্রা দি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নজরুল ইসলাম দারুণ আবৃত্তি, রেজাউল করেও আমিও আছি, খালি শিমলি ম্যাডাম নয়। রেজাউল ভাই আপনার তো তুলনা হয় না, মানে আমি যেহেতু বাংলাদেশে থাকি এবং আপনার এলাকায় থাকি, সেহেতু আপনাকে দেখলে আমি তাকিয়ে থাকি, মানে কবিতার জন্য, কাব্যের জন্য, লেখকদের জন্য এবং পার্বত্য কাব্য গ্রুপকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য একজন মানুষ কতটুকু আন্তরিকভাবে কাজ করতে পারে তার চূড়ান্ত দৃষ্টান্ত আপনি। মানে সেটা আমি এজন্য আপনার দিকে তাকিয়ে থাকি মাঝে মাঝে দেখা হলে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আছেন, আমি নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, আমি এখন একটি কবিতা আরেকটি পাঠ করছি। সে আমার কবিতার নাম, যেটি আমি এর মধ্যে বলেছি যে আমি এই যে ব্যবস্থা বর্তমান সময় চলছে, আমি এই ব্যবস্থার একটা মানবিক, মানে আরো মানবিক পরিবর্তন চাই। আমি সেখান থেকে এই কবিতাটি, গদ্য কবিতাটি লিখেছি, আমি সেটি এখন পাঠ করছি। আমার কবিতাটির নাম চাই না। একবার সবাই মিলে বলি, চলো বলি জনতা, চাই না। এই পুরাতন জরাজীর্ণ ব্যক্তি বিচ্ছিন্ন সমাজ চাই না। একটু সুযোগে বিভৎসতার মহা আধিপত্যে বন্দী সমাজ চাই না। গণতন্ত্রের নামে অশিক্ষা কুশিক্ষার রায় চাই না। ব্যক্তি স্বাধীনতার নামে বিকৃত উশৃঙ্খলতা চাই না। একবার একসাথে যদি শাসক শোষক জনতা সবাই মিলে বলি চাই না, তবে আসবেই সেই দিন মনুষ্যত্বের মাথা উঁচু, পাশবিকতার মাথা নিচু। আসবেই সেই দিন পথের ধারে বেড়ে ওঠা ছোট ছোট বনফুলে কচি ছোট্ট শিশুর স্বাধীন পা ফেলার মুহূর্ত। দেখবই শিশু, নারী, পুরুষ, যুবা, বৃদ্ধের নির্মল হাসির খেলা। সবার জেগে ওঠা সবার জন্য, সবার ঘুমিয়ে যাওয়া সবার জন্য, সবার ফুরিয়ে যাওয়া সবার জন্য দেখবই। ফুটপাতে, বস্তিতে, মধ্যবিত্তপনায়, গণিকালয়ে, উঁচু অট্টালিকায় ধুকে ধুকে বাঁচবে না কেউ দারিদ্র কিংবা বিমর্ষতায়। আমার হাত তোমার হাতে, তোমার হাত তার হাতে, এমন বেঁচে থাকা। কোনো মন্ত্রতন্ত্র নেই, কেবল মানবতন্ত্র, মানুষের সহজ মুক্তি, পুরাতন তুচ্ছ ক্ষুদ্র জীবনের চিরপরিচিত মায়াবী টান হতে। সবাই মিলে সমাধান চাইলে কি হয় না? হয়, হয়, হয়। সমস্যা হোক যত জটিল কুটিল, সবাই মিলে চাইলে সমাধান হয় ঠিকই। তাই একবার ভণ্ডামি, কপটতা, ন্যাকামি সব ছেড়ে শাসক শোষক সব জনতা মিলে বলি চলো চাই না। যে সমাজ মানুষকে করলো না বড় ভিতরে বাইরে, সে সমাজ রাষ্ট্র চাই না। সুনীল দাদা, সুনীল কান্তি চাকমা দাদা, আপনি বলছেন দারুণ আবৃত্তি, ধন্যবাদ আপনাকে। বাহ, স্পষ্ট আবৃত্তি, অসাধারণ আবৃত্তি। শিলা, শিশির শিলা, আপনাকে ধন্যবাদ। দেখছেন রোকেয়া আক্তার, চমৎকার হচ্ছে কবি, আর আপনাকে ধন্যবাদ শ্রদ্ধেয় কবি। আমি এখন একটি গানে যাচ্ছি, একটি গান, তারপরে আবার আমি কবিতা আবৃত্তিতে যাব। আর আমাদের পার্বত্য কাব্য প্রোগ্রাম নিয়ে কিছু কথা আছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো একটু। আপনারা সবাই আছেন, ধন্যবাদ। তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলে আর পেলে
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না। দেখেছে রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছে রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছে কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছে কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না, তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেবে না। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেবে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথে কয়ে ভেব না রে ডুবে যাও রূপসাগরে, ডুবে পথে কয়ে ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। পথে কয়ে ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে দিতে আর দিও না, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। রোগাক্তা বলেছেন বাহ সুন্দর, ধন্যবাদ পার্বত্য কাব্যকে আমাদের সবাইকে সুন্দর এই সময়টুকু উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ শ্রদ্ধেয় কবি। বেশ প্রাণবন্ত অনুষ্ঠান। সুচিত্রা দি, ইলা দিব, ইলা কারকারটা দি বলছেন খুব ভালো হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ ইলা দি। বিপ্লব রায়, আমি তো আছি গান শুনতেই থাকবো, আপনাকে ধন্যবাদ বিপ্লব দা। বদরুল ইসলাম, অসাধারণ, ধন্যবাদ ভাই। নেপাল সূত্রধর, আপনাকে ধন্যবাদ ভাই, অসাধারণ পরিবেশনা।
বদরুল ইসলাম দারুণ, বদরুল ইসলাম দারুণ। আমাদের আজকের কবিতা এবং গান অনুরোধ করায় গানও গাচ্ছি আমি। দে তালি, নিলয় চৌধুরী, নিলয় দাদা একটা তালির অপেক্ষা আছে আমাদের। এই ফাঁকে বলি, নিলয় দাদা দে তালি, তালিটা তো ওখান থেকে দিলে আমি শুনবো না। আমাদের রাঙ্গামাটিতে 27 ডিসেম্বর 2019 আমাদের রাঙ্গামাটিতে পার্বত্য কাব্যের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান হবে। আমাদের দুই বাংলার কবিরা এখানে আসবেন, শ্রদ্ধেয় কবিরা উপস্থিত থাকবেন। এখানে আমাদের পার্বত্য কাব্যের পক্ষ থেকে অরণ্যের গহীনে একটি বই প্রকাশ পাচ্ছে, সেটির পাঠ উন্মোচন করা হবে। সেটা আমাদের এই ডিসেম্বরে 2019 সাল ডিসেম্বরের 27 তারিখ। আমি পার্বত্য কাব্যের পক্ষ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য। আপনাদের কাছ থেকে, আপনাদের সবার কাছ থেকে শ্রদ্ধেয় কবি এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের বন্ধু, আপনাদের সবার কাছ থেকে আমরা এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা চাচ্ছি। আপনারা আসবেন, উপস্থিত থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যেন লেখালেখির মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে সমাজকে অনেক মানবিক করে তুলতে পারি এবং সমাজকে অনেক নীতি নৈতিকতার দিক থেকে অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে পারি। আপনাদের উৎসাহ, আপনাদের সহযোগিতা আমাদের পার্বত্য কাব্যকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এটা আশা করছি। মাসহিল রুদ্রের শব্দশ্রমিক কবিতাটা আবৃত্তি হবে কি? আমিও কবিতাটি ব্যস্ততার কারণে আমার ইনবক্সে আছে মাসহিল দাদা, আমি ওটা কপি বের করতে ভুলে গেছি। আমি দেখি ওরা কেউ আমাকে মোবাইলে দিতে পারে কিনা। শব্দশ্রমিক একটা কবিতা আছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, দেখো তো ওইটা আনতে পারো কিনা, ওইটা এনে আমাকে একটু দাও, একজন রিকোয়েস্ট করেছেন। আচ্ছা, আজিজুল হক লিমন, বর্তমান সময়ে সারা বিশ্বে নারীরা যেভাবে অত্যাচারিত হচ্ছে সে সম্পর্কে কিছু বলেন। রেজাউল করিম দারুণ বললেন প্রিয় কবি। জি হ্যাঁ, আজিজুল হক লিমন, আমি বর্তমান সময়ে নারীদের কথাটা আমি শুরুতেই বলেছিলাম যে বর্তমান সময় নারী না একদম সেই যখন আদিম সমাজ ছিল। আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি। তো আমি যে পড়াশোনাটা আমি করেছি এবং অন্যান্য বই, অন্যান্য যারা বড় বড় লেখকরা লিখে গেছেন, গবেষকরা লিখে গেছেন, সেখানে আমরা দেখি যে আমাদের সমাজ বিবর্তনের কতগুলো ধাপ আছে। সেই ধাপগুলোতে আদিমকালে নারীরা একদম স্বাধীন ছিলেন। স্বাধীন ছিলেন বলতে একদম পুরুষরা যেরকম স্বাধীন সেরকম সব দিক থেকে। বর্তমান সময়েও একদম আদিম যে গোষ্ঠীগুলো দেখা যায় সেখানেও নারীরা অনেক স্বাধীন, তাদের উপর কেউ কোনো খবরদারি করতে আসে না, কোনোভাবে না, কোনো দিক থেকে না। আর তারপর যখন আদিম সমাজ পার হয়ে যখন দাস মালিক একটা সমাজ এসেছিল, যে সময় পুরুষরাও শোষিত হচ্ছিল, নারীরাও শোষিত হচ্ছিল। পুরুষরা হচ্ছিল অর্থনৈতিক দিক থেকে, নারীরা হচ্ছিল অর্থনৈতিক এবং এই পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনার দিক থেকে। তো তারপর থেকে তো নারীদের ধীরে ধীরে বিভিন্ন সংস্কার, সে বিভিন্ন আইন কানুন সংস্কার, বিভিন্ন দিক থেকে তাদেরকে আটকানো হয়েছে নারীদেরকে। এখন আমরা যারা সচেতন হচ্ছি, বাইরে যাচ্ছি, আমরা সংগ্রাম করছি, কথা বলছি, তারপরেও সেই অবস্থাটা আমরা খুব বেশি পাল্টাতে পেরেছি বলে মনে হয় না। অনেক সময় দেখা যায় এখনো করা হয়, নারীদেরকে যৌতুকের জন্য মেরে ফেলা হয়। তারপরে আজিজুল হক লিমন বলছেন একটি বিপ্লবী গান শুনতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই আমি শোনাবো, আর একটি কবিতা পাঠ করি তারপরে। তো যে নারীরা এখনো এত বেশি পিছিয়ে আছে, বিশেষ করে আমাদের দেশ বা ভারতবর্ষীয় এলাকাগুলোতে, এটা খুবই
আমরা যারা একটু শিক্ষিত সচেতন বা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, নারী স্বাধীনতার পক্ষে, আমাদের জন্য খুবই কষ্টের, খুবই ব্যথার। তো সেটা এখন আমাদের শুধুমাত্র আমরা নারীরা বললে এটা পাল্টাবে না। আমরা যদি সমাজের যে পুরুষ যারা সচেতন হয়েছেন, শিক্ষিত হয়েছেন, যারা নারীকে মানুষ মনে করেন, তাদেরও এ ব্যাপারে এগিয়ে আসা উচিত। বেগম রোকেয়া অনেক আগে সংগ্রাম করেছেন এই বিষয়টা নিয়ে, সেটা একদম অভূতপূর্ব অকল্পনীয় একটি বিষয় তিনি যেটা করে গেছেন। নারীদের শিক্ষার জন্য, নারীদের স্বাধীনতার জন্য অনেক কথা বলে গেছেন। বর্তমানকালে আসলে কখনোই নারী হলো সমাজ এবং পুরুষ দুইটা শ্রেণী। আমরা সবাই মানুষ, নারী পুরুষ, তার মধ্যে আমাদের শারীরিক গঠনের উপর ভিত্তি করে নারী এবং পুরুষ বলা হয়। তাহলে আমরা উভয় নারী এবং পুরুষ পরস্পর পরস্পরকে সবসময় আমাদের দরকার। তো নিলয় দাদা আমাদের মতো মধ্যবিত্ত, মধ্যবিত্ত পুরুষ যারা জীবনের প্রয়োজনে রাত 11টার আগে বাড়ি ফিরতে পারি না, তাদের কথাও একটু বলবেন কবি। হ্যাঁ, নিশ্চয়ই। আর আমরা নারী পুরুষ পরস্পরকে ছাড়া চলতে পারি না। তো আমাদের পরস্পরকে ভালোবাসতে হবে, স্বাধীনতা দিতে হবে, আমাদেরকে পরস্পরকে মানবিক অধিকারগুলোও দিতে হবে। একজন পুরুষ সারা দিন রাত, একটা সময় ছিল পুরুষরা শুধু পরিশ্রম করত, দিন রাত পরিশ্রম করত, খেটে যেত, ঘরে আসতো। নারীরা ছিল গৃহ, কি বলে, হাউসওয়াইফ, মানে গৃহবধূ। আর এখন এখন দেখা যাচ্ছে নারীরা এখন আর গৃহবধূ নেই, সবাই সংগ্রাম করছে, পরিশ্রম করছে, পরস্পর পরস্পরকে ভালোবাসতে হবে, বুঝতে হবে, এবং পরস্পরের মানবিক বোধগুলোকে অবশ্যই সম্মান করতে হবে। এটা শুধুমাত্র পুরুষরা নারীদেরকে সম্মান করবে, নারীরা পুরুষদেরকে সম্মান করবে, বিষয়টা এটা না। আমাদের পরস্পরকে পরস্পরের সম্মান করতে হবে। এখন আমি আরেকটি কবিতা পাঠ করছি, সেটাও আমার নারীদেরকে নিয়ে। সেটা আমি এটা লিখেছি এভাবে: কতটুকু স্বাধীন আমরা, আমরা নারী পুরুষতান্ত্রিক ষড়যন্ত্রের কালো অন্ধকার কাল পেরিয়েছি সহস্র যুগ ব্যথায় ডুবে। সন্দেহাতীত ভাবে প্রমাণিত আজ যে আমরা পরিপূর্ণ মানুষ। নারী দাসী আর পুরুষ প্রভু, এই কথা উচ্চারণে আজ সবাই লজ্জিত হয়। তাহলে তোমরা পুরুষরা কোন অধিকারে আমাদের স্বাধীনতায় বাগড়া দাও? আমাদের জীবনের প্রয়োজনে তোমরা, তোমাদের জীবনের প্রয়োজনে আমরা, এর বেশি কিছু নও। পুরুষতান্ত্রিক আইন ও সংস্কারে বেঁধে আমাদেরকে মেধায় মননে করেছ পঙ্গু শতাব্দীর পর শতাব্দী। আমরা বহন করছি অশিক্ষা কুশিক্ষার কুৎসিত অত্যাচারের ফল। স্বাধীন চেতনায় মেরুদণ্ড সোজা করে কখনো দাঁড়াতে দেয়া হয়নি আমাদের। আমাদের বলায়, আমাদের চলায় বাধার পাহাড় দাঁড় করিয়ে সাজো বীর অনেকেই। ভয় 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 করে একটু এগোতে পারি না। ঘোমটা টেনে টেনে নিজের ঢাকতে দিন কেটে যায় আমাদের আজও। আমাদের শরীরে বেড়ে ওঠা, আমাদের ভালোবাসায় বেড়ে ওঠা ছোট্ট নিষ্পাপ দেহগুলো যখন হয়ে ওঠে পুরুষ, তখন আমাদের অগণিত রক্তচক্ষুর সামনে লুকিয়ে থাকার আর ঘুম ধর্ষিত হওয়ার পালা। নির্লজ্জ সমাজ তবু এই নিয়েই সন্তুষ্ট চিত্তে ঘুমায়। আমরা আমাদের মুক্তির কোটি কোটি প্রাণপণে প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেখি, আর এক বিন্দু সফলতাকে বলি নারী স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে। নিলয় দাদা বলেছেন আমাদের মতো মধ্যবিত্ত পুরুষ জীবনের প্রয়োজনে। জি নিলয় দাদা, অবশ্যই আমি সেটা আমার কথার মধ্যে দিয়ে বলেছি যে আমাদের আমাদের মধ্যবিত্তদের আসলে একটু পরিশ্রম সবসময় একটু বেশি, আমাদের কাজ বেশি, দুশ্চিন্তা বেশি, এগুলো নিয়ে একেবারে আমরা প্রায় পাগল প্রায় হয়ে যাই। তো তখন যদি আমাদের কাছে কোনো ভালোবাসার মানুষ থাকে, সেটা হোক প্রেমিকা বা আমাদের ঘরে একজন আমাদের যে কারো স্ত্রী, তো সে যদি তাকে ভালোবাসে, যখন একজন পুরুষ ক্লান্ত হয়ে ঘরে ফেরে, বা একজন নারীও যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তখন যদি একজন প্রেমিক পুরুষ বা একজন প্রেমিক স্বামী কাছে থাকে, আবার যখন একজন পুরুষ ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তখন যদি একজন প্রেমিকা স্ত্রী বা একজন প্রেমিকা কাছে থাকে, দুটো সান্ত্বনা দেয়, আমার মনে হয় সবকিছু ভুলে যাওয়া যায়। তা আশা করি নিলয় দাদা আপনি সেরকম স্ত্রী পেয়েছেন, আর আশা করি শিবলিদিও সেরকম একজন স্বামী পেয়েছেন, যারা পরস্পরকে নিয়ে গর্ব করতে পারে। আমি এখন নারীদেরকে নিয়ে আরেকটি কবিতা লিখেছি।
আমি এটা একটু মজার ঘটনা আছে, যেটা হলো লিখেছি আমি। আহ, সেটা হলো আমি একজন আমার এক বন্ধু একবার উনি বয়স হয়েছে, তো আমাকে একবার বললেন যে একটা আমার জন্য একটা মেয়ে দেখো। তো আচ্ছা আমি তো আমার সে আত্মীয় ও সে বন্ধুর বয়স 60 ঊর্ধ্ব। তো আমি তার জন্য একজন মেয়ে মানে নির্বাচিত করলাম, মানে খুব ভালো মনের একজন নারী। তবে সে তার বয়স 50। তো এখন 50 বলতে সেই আমার আত্মীয় উনি একটা কটাক্ষ করে কথা বললেন তার বয়স নিয়ে, যে নারীদের বয়স ফুরিয়ে গেলে আম, সন্তান নেওয়ার বয়স যখন শেষ হয়ে যায় তখন নারীদের আর কি মূল্য, এটা হলো ছালার চটের মতো হয়ে যায়। এছাড়াও আমি অনেক জায়গায় দেখি, যেটা আমার নেট বা আমাদের চারিপাশে বলা হয় নারীদের এতটুকু বয়স মূল্যবান যতটুকু তারা মা হওয়ার সময়টুকু। এছাড়া তারপরে এরপর আর নারীদের কি মূল্য আছে। আসলে কি বিষয়টা তাই? আমাদের প্রাকৃতিক ভাবে আমাদের কিছু দায়িত্ব আমরা পালন করি নারীরা, পুরুষরা এক ধরনের প্রাকৃতিক দায়িত্ব আছে তাদের, আমাদের নারীদের এক ধরনের আছে। তো আমরা সবাই ভালোবাসলে কে কতটুকু কোন সময় ফুরিয়ে যায় সেই কথা কি আমাদের মনে থাকে? যখন ভালোবাসা অনেক কম হয় তখন মনে পড়ে কার বয়স কত, কার গায়ের রং কত, ইত্যাদি। তো আমি সেই নিয়ে আমার একটি কবিতা আছে, আমি সেই কবিতাটি পাঠ করছি। একটা কথা বলা হয়, প্রবাদ বাক্য আছে, সেটা হলো পুরুষের বয়স হচ্ছে মনে আর নারীদের বয়স হলো শরীরে। আমি এই কথাটির প্রতিবাদ করে এই কবিতাটি লিখেছি, আমার এই গদ্য কবিতাটি। আমার কবিতাটির নাম নিজেকে বাসি ভালো। আমার নারী রূপ, আমার গায়ের রঙের মলিনতা, আমার বাল্যকাল, দুর্দান্ত যৌবন, সন্তান ধারণের উপযুক্ত সময়, ফুরিয়ে যাওয়া সন্তান ধারণের সময়, আমার প্রৌঢ়ত্ব, আমার বার্ধক্য, সব মিলে মানুষ হিসেবে পরিপূর্ণ আমাকে ও আমার সকল মুহূর্তকে আমি ভালোবাসি। দারুণ এই ভালোবাসা। তুমি পুরুষ, আমার প্রেমে হাবুডুবু খাওয়ার কাল নির্দিষ্ট করে নিয়েছ, আমাকে আলিঙ্গনে ব্যাকুল করার কাল বেঁধে দিয়েছ। তোমার বংশধর তৈরির প্রয়োজনে মা হওয়ার ক্ষমতা সম্বলিত সময়টুকুতে আমাকে মূল্যবান ভেবেছ। তোমাকে বন্য শরীরের গন্ধে রসে ভরিয়ে দেওয়ার সময় ছাড়া আমার বাকি সবটুকুকে তাচ্ছিল্যে অপমানে ভরিয়ে তুলেছ। এমন ভাবনার গভীরে নিমগ্ন পুরুষ, দূরে থাকো। আমার নারীরূপী অবয়ব হতে, আমার মন হতে। আমার জীবন আমারই জন্য, আমার শরীর চিরদিন যৌবনময় আমার কাছে। আমার গুণের বিকাশ আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মূল্যবান সমাজের মানবিক প্রয়োজন মেনে। তোমার মনের ভোগ্যপণ্য কেনার তুচ্ছ মাপকাঠি দিয়ে আমার যৌবনের নিভে যাওয়া কিংবা আমার জ্বলে ওঠা মাপতে এসো না। আমাকে সময়ের সীমায় ফেলে তোমার ভালোবাসার বহর সাজাতে বসো না। দয়া করে থাকো দূরে। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন। আর একটা গান হবে কি, বিপ্লব রায় জি দাদা, আমি আরেকটি গান গাইবো। আচ্ছা দাদা, আমি আমাদের মতো মধ্যবিত্ত নীলয় দাদা একই সংলাপ বারবার আসছে। দাঁড়িয়ে আছি ফুটপাতে জীবনের কষাঘাতে, হাতে মোবাইল দেখছি লাইভ, বয়স চলছে 55। নীলয় দাদা তাৎক্ষণিক কবিতাটা খুব মজা হয়েছে। বয়স কোনো বিষয় নাই নিলয় দাদা, এটা আদিমকালের কথা আর সে অনুন্নত সমাজের কথা। মানুষ যখন পরস্পরকে ভালোবাসে তখন বয়সটা একদম ফুরফুরে হাওয়ার মতো উড়ে যায়। শুধু মনে থাকে আমার মনে কি কাজ করছে, কাকে ভালোবাসি, কতটুকু ভালোবাসি। সে আমার হাতে একটু পরশ বুলিয়ে যাবে, একেই মনে হয় অনেক মূল্যবান। আচ্ছা, ভালোবাসা অনেক, নুরুন নাহার। আচ্ছা, আমি এখন আরেকটি গানে যাচ্ছি। আসি।
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। আমলকি পেয়ালের গুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পেয়ালের গুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরা গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন গলে পরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। সুফি নাহিয়ান নওয়াব রামি। সুফি নাহিয়ান নওয়াব রামি, আপনি একটা কথা বলেছেন এখানে, বন্ধুত্ব এবং প্রেম বলতে আপনি কি বোঝেন? একটি প্রেমের গান শুনতে চাই। বন্ধু, এখন যে গানটি আমি গাইলাম সেটি একটি প্রেমের গান, আর আমি একটি প্রেমের কবিতা তো একটি এখন শোনাচ্ছি, মানে প্রেম নিয়ে লেখা কবিতা। বন্ধুত্ব আর প্রেম, বন্ধুত্ব হলো উদার আকাশের মতো, সেখানে
নারীর সাথে নারীর বন্ধুত্ব হয়, বাবা বাবা মায়ের সাথে সন্তানের বন্ধুত্ব হতে পারে, সমাজের প্রত্যেকটা ব্যক্তির সাথে প্রতিটি ব্যক্তির বন্ধুত্ব হতে পারে। আর বন্ধুত্বের মধ্যে যে প্রেম কথাটা বলা হয়, যেটা নারী পুরুষের একটা বয়সে হয়, সেটা নাও থাকতে পারে, সেটা নাও হতে পারে, কিন্তু প্রেমের মধ্যে আবার বন্ধুত্ব থাকে, প্রেমও থাকে। প্রেম হলো আমাদের যে প্রেম, সেটা হলো আমাদের একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের পরস্পরকে পরস্পর নারী পুরুষ মানসিকভাবে, শারীরিকভাবে, সবভাবে আমরা আকর্ষণ বোধ করি, তখন আমরা বলি প্রেমে পড়েছি। তো সেই প্রেমটা আর বন্ধুত্ব, বন্ধুত্ব অনেক 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 উদার, মানে সেটার মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই। সেই ভালোবাসা, সেই বন্ধুত্ব, এটা জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, কোনো স্বার্থ ছাড়া, কোনো ক্ষুদ্র স্বার্থ ছাড়া। তো এই প্রেম আর বন্ধুত্ব বলতে আমি এরকম বুঝি। প্রেমের গান আমি শুনিয়েছি। এখন আমি প্রেমের একটি কবিতা আমি শোনাবো, যেটা প্রেম নিয়েই লিখেছি। অত সময় হবে না, একটু খুঁজে দেখছি, মানে কবিতা, প্রেম নিয়ে একটা কবিতা আমার আছে। প্রেম, আচ্ছা, একদম নির্দিষ্ট করে প্রেম কথাটি নিয়ে আমার একটি কবিতা আছে। এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে এইটিকে ইয়ে করেছি। সেটা হলো প্রেম। প্রেম দিলে ধরা স্বচ্ছতায় হাতছানি দেয় নির্বাধার, প্রতিশ্রুতি দেয় অহরহ আপন জগৎ গড়ার। থাকে বন্ধু রাখির মাঝে গভীর সরোবর, আসে সময় অবসাদ ভুলে সেথা ডুবে যাওয়ার। আধার রাতের ব্যথা যেন চিরতরে ফুরায়, শুভ্র ভোরের শোভায় আঁখি নিমেষে জোড়ায়। দিনক্ষণ বদলায় মধুর রূপে জগতের পানে টানে, মন মাখে শত রং, দুঃখের রয় না কোনো মানে। মনে হয় আছে কেউ পাশে সারাক্ষণ, যার মাঝে পেল ঠাঁই তৃষিত তৃষিত এ মন। ধন্যবাদ। ইলাদি অনেক দিন পর গানটি শুনলাম, বন্ধুদের আবার সুন্দর বেশ হচ্ছে। লোকমান হোসেন নুরুন্নাহার কবি আমদাদ সাহেবের বয়স মাত্র 16। গান শুনে ভুলে যাচ্ছে না। আচ্ছা, আমাকে একজন বন্ধু একটি বিপ্লবী গান শোনাতে বলেছিলেন। আমি সেই বিপ্লবী গানটি আমি যেটা মনে করি সেটা হলো, আমরা যখন আন্দোলন সংগ্রাম করি তখন অনেক সময় আমাদের কথা অনেকে বুঝতে পারে না। যেমন আমি প্রায় বেগম রোকেয়ার উদাহরণ টানি। আমাদের নারী জাগরণের অগ্রদূত, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, যিনি সংগ্রাম করেছিলেন, সম্পূর্ণ একা হয়ে পড়েছিলেন। সমাজ তাকে গ্রহণ করেনি। তিনি নারী শিক্ষার জন্য সংগ্রাম করেছেন। তখনকার সেই সময়ের লোকজন তাকে খারাপ বলেছিলেন। তো এখনকার সময় আমাদের কাছে তিনি কত শ্রদ্ধেয় সেটা আমরা তো ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু সেই সময় তিনি একদম সম্পূর্ণ একা সংগ্রাম চালিয়েছিলেন এবং নারীদেরকে লেখাপড়া শেখাচ্ছেন, এই জন্য তাকে বদনাম করেছেন, তাকে খারাপ নারী বলেছেন। তো আমি রবি ঠাকুরের একটি গান আমি এই জন্য প্রায়ই গাই, যে সেটা হলো, যদি আমরা কোনো নীতিসঙ্গত কথা বলি, মানবিক কথা বলি, মানবিক আন্দোলনের দিকে যাই, তখন আমাদের প্রায় কিন্তু একা হয়ে পড়তে হয়। খারাপের সাথে অনেক থাকে, ভালোর সাথে খুব কম থাকে। তো সেটা নিয়ে আমি রবি ঠাকুরের একটি গান আমার খুব গাইতে ভালো লাগে, এবং আমি যে বন্ধুরা কোনো একটা মানবিক সংগ্রাম করতে গিয়ে একা হয়ে পড়ে তাদেরকে আমি এই গানটি পাঠাই। আমার নিজের গাওয়া পাঠাই এবং অন্যদের গাওয়া যেগুলো আছে অন্যদের গুলো পাঠাই, অন্যদের গাওয়া। তা আমি সেরকম একটি গান গাইছি, যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার কাছে এটা একটা বিপ্লবী গান। তো আমি আজিজুল হক লিমন বন্ধু, আমি তোমাকে তোমার অনুরোধে এরকম একটি গান গাইছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা দলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সুফি নাহিয়ান নওয়াব রামি বলছেন একলা চলতে নেই কবি। আচ্ছা, আজকে পার্বত্য কাব্য গ্রুপের সঙ্গে জড়িত হয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ এভাবে করে এরকম সুন্দরভাবে এত উদ্যোগ নিয়ে কখনোই মানে কবিদের মেধার বিকাশ, সুপ্ত প্রতিভার বিকাশ এবং সাহিত্যের বিকাশ এটা খুব কম দেখা যায়। আমি পার্বত্য কাব্যের প্রধান এডমিন, অন্যান্য এডমিন, সভাপতি, পরিচালক আর অন্যান্য যারা সম্পাদক সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য কৃতজ্ঞতা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যে বন্ধুরা আমাদেরকে আমাদের কবিতায় লাইক দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন এবং যে কবি শ্রদ্ধেয় কবিরা লিখছেন, মানে সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। আমাদের সমাজকে সুন্দর করে নেয়ার দায়িত্ব আমাদের, কারণ কবিদের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, কবিরা ভালো মনের অধিকারী হয়, সরল মনের অধিকারী হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেজন্য আমাদের আমাদের এই যে প্রচেষ্টা মানুষকে ভালো রাখার, সমাজকে ভালো করার, তারপরে রসে ভরিয়ে দেওয়া, কাব্য রসে ভরিয়ে দেওয়া মানুষকে, এই প্রচেষ্টা আমাদের অনেক দূর যাবে, অনেক সফলতা নিয়ে আসবে, অনেক সফল আমরা যেন হতে পারি সে ব্যাপারে আবার আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমি সে ব্যাপারে শুভকামনা রাখছি। আমি আরেকটি কবিতা এখন পাঠ করছি। এই কবিতাটি হলো কবিতাটির নাম, গদ্য কবিতাটা সাম্প্রদায়িক। আমরা বিশেষ করে সারা বিশ্বে এখন দেখি যে ধর্মযুদ্ধে যতগুলো প্রাণ নষ্ট হচ্ছে, যত শিশুদের প্রাণ যাচ্ছে, যত নারীরা জীবন হারাচ্ছে, এত অন্য কোনো যুদ্ধে এত হয়নি। তো আসলে আমাদের মনে হিংসা, বিদ্বেষ, এটা আমি আমার আগেও বলেছিলাম যে হিংসা একলা চলতে নেই কবি, আমাকে আমি আপনার সাথে। আচ্ছা, এত হিংসা বিদ্বেষ যে পৃথিবীতে আছে, এটা তো কোনো মহামনীষীরা কখনো বলেনি অপরকে হিংসা করো, অপরের ধর্মকে ছোট করো, অপরকে মেরে ফেলো। আচ্ছা, আমি সাম্প্রদায়িক কবিতাটি এখন পাঠ করছি। তোমরা যারা সাম্প্রদায়িক, তোমরাই মানুষ আর মানবতার প্রধান শত্রু।
তোমাদের মনে সেই বিষ, যে বিষে বিশ্বের মানব গোষ্ঠী অনৈক্যের অশান্তিতে জর্জরিত। তোমরাই মানুষকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলে করো তুচ্ছ। জাত পাত ধর্ম বর্ণ এই ভাবনা নিয়ে দিন শুরু দিন শেষ, এমনকি জীবন শুরু জীবন শেষ তোমাদের। তোমরা ঘর দুয়ার মানুষ পোড়াও স্বাচ্ছন্দ্যে। তোমরা মানুষের মন হতে প্রেমকে করো নিঃশেষ ধর্মের বুলি আউড়িয়ে। তোমরা দলে দলে জাতিতে জাতিতে বিভক্তি এনে খেলো রক্তের হোলি খেলা। মানব প্রেম গড়ে তোলা তোমাদের স্বপ্ন নয়, মানব প্রেমেই তোমাদের বড় ভয়। কি কুৎসিত হিংসাকে তোমরা করো লালন, শিশুদের নির্মল মনে ছড়াও ধর্মবিদ্বেষী আগুন। কাছের মানুষটিকে, প্রতিবেশীর ঘরটিকে করো দূর, কেউ যেন কারো না হয় আপন, সেই তোমাদের সাধনা। কেউ পোড়াও মন্দির, কেউ পোড়াও মসজিদ, কেউ গির্জা প্যাগোড়ায় ভক্তদের বুকে চালাও গুলি। শিশু ধর্ম পায় পূর্বপুরুষ হতে, জোর সেখানে কেবল মাস্তানি ফাজলামি। কি হয় বলো যদি সকাল ও সন্ধ্যায় যে যার মতো সবাই ডাকে বিধাতারে, কিংবা নাইবা ডাকলো কেউ বিধাতারে, কি ক্ষতি তাতে? আমরা জগতে মানুষের দল, কেবল মানুষের ভালোবেসে যদি কাটায় জীবন, কি ক্ষতি তাতে? সুনীল দাদা, গান হবে দিদি আবৃত্তির পর। জি দাদা, সময় শেষ হয়ে এসেছে, অল্প একটু সময় আছে। আমি এই একটা গানের মধ্যে দিয়ে আজকের আমার আমি চলে যাব। গানটা আমি একটি নজরুল সঙ্গীত গাইছি, নজরুল সঙ্গীত আধুনিক গান সব গাইলাম। আমি এখন আমার একটা বন্ধু, তার খুব প্রিয় একটি নজরুল সঙ্গীত, যদিও এটা মানে একটা কমন গান, এটা খুব পছন্দ করতাম। আমাকে সবসময় অনুরোধ করতো গানটি গাওয়ার জন্য, আমি সেই গানটিই গাইছি। চমৎকার গান হবে দিদি আবৃত্তির পর। আমি গানটির সাথে সাথে আমার লাইভ সময় শেষ হয়ে যাবে হয়তো। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের লাইভে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। আর সবাই একটি মানবিক সমাজ গড়ে তোলার জন্য আমাদের সবার লেখনী আরো বেশি তেজস্বী হোক, আরো বেশি শক্তিশালী হোক, সেই শুভকামনা। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি একটি গান গাইতে গাইতে আজকে আমার লাইভ শেষ করব। মৌনের রং লেগেছে বনের পলাশ জবা শুকে, রঙের ঘোর জেগেছে পারুল কনক চাঁপার চোখে। মৌনের রং লেগেছে বনের পলাশ জবা শুকে, রঙের ঘোর জেগেছে পারুল কনক চাঁপার চোখে। মুহ মুহ বলে কুহু কুহু কোয়েলা মুকুলিত আমের ডালে, গালে রেখে ফুলের গালে। মুহ মুহ বলে কুহু কুহু কোয়েলা মুকুলিত আমের ডালে, গালে রেখে ফুলের গালে। দোয়েলা দোল দিয়ে যায়, দোয়েলা দোল দিয়ে যায়, ডালিম ফুলের নবগোরকে। মৌনের রং লেগেছে বনের পলাশ জবা শুকে। ফুলের পরাগ মাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে, ঝিরি ঝিরি চৈতি বায়ে। ফুলের পরাগ মাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে, ঝিরি ঝিরি চৈতি বায়ে। বকুল বনে ঝিমায়, বকুল বনে ঝিমায়, মধুপ মোদির নেশার ঝোঁকে।
বনের পলাশ জবা অশোকে রঙের ঘুর জেগেছে পারুল কনক চাপার চোখে। হরিত বনে হর্ষিত মনে হরির হররা জাগে রঙ্গিলা অনুরাগে। হরিত বনে হর্ষিত মনে হরির হররা জাগে রঙ্গিলা অনুরাগে। নূতন প্রণয় সাধ নূতন প্রণয় সাধ জাগে রাঙালোকে। নূতন প্রণয় সাধ নূতন প্রণয় সাধ জাগে চাঁদের রাঙালোকে। মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে রঙের ঘোর জেগেছে পারুল কনক চাপার চোখে। মনের রং লেগেছে পলাশ জবা অশোকে মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে। বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা। আর সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 27 ডিসেম্বর 2019 আমাদের পার্বত্য কাব্যের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে। আপনাদের সকলের সহযোগিতা, আন্তরিক সহযোগিতা আমাদেরকে অনেক দূর এগিয়ে নেবে, ভালো প্রচেষ্টাকে, মানবিক প্রচেষ্টাকে অনেক দূর এগিয়ে নেবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা, সর্বাঙ্গীন সহযোগিতা চেয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।